বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। এই সম্মেলন করার জন্য বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। চীনের নেতৃত্বে পূর্ব এশিয়ায় বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট তৈরি হয়েছে। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত। শুনবেন তার দীর্ঘ অভিনয় জীবনের কথা। তার সাথে অভিনয় করেছিলেন বাংলাদেশের অভিনেত্রী ববিতা। থাকছে তার সাথে অন্তরঙ্গ আলাপচারিতা। ওনাকে যখন দেখলাম, উনি সেই গঙ্গাচরণের ক্যারেক্টারের পোশাক পরা, ধুতি পরা, গোল গোল চশমা, ওনার সাথে শর্ট হচ্ছে। শর্ট দেওয়ার পরে আমি বলছি, বাহ, তুমি তো খুব সুন্দর শর্ট দিয়েছো। তারপরে আমি একটু সাহস পেলাম। রয়েছে সোশ্যাল মিডিয়ার খবর। এই সব কিছু এবং আরো নানা বিষয় নিয়ে বিবিসি বাংলায় আজকের প্রবাহ। বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। আজকের প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। চীন বলছে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য জোট গঠনের চুক্তির মধ্য দিয়ে বহুপক্ষীয় বাণিজ্যেরই বিজয় হয়েছে। আসিয়ান জোটের 10টি দেশ ছাড়াও এই চুক্তিতে সই করেছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। তারাও বলছে এই চুক্তির মধ্য দিয়ে নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হবে। রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা RCEP নামে নতুন এই জোট বিশ্বের সবচেয়ে বড় অবাধ বাণিজ্য এলাকা তৈরি করবে। এ নিয়ে আরও শুনুন শাহনাজ পারভিনের কাছে। রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা RCEP জোটের অর্থনীতির আয়তন বিশ্বের মোট জিডিপির 30%। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর মতো মুক্ত বাণিজ্য অঞ্চল, এমনকি ইউরোপীয় ইউনিয়নের চেয়েও এই নতুন বাণিজ্য অঞ্চলটির আকার বড় হবে। এই চুক্তির ফলে আগামী 20 বছরের মধ্যে ওই অঞ্চলে একে একে অধিকাংশ আমদানি পণ্যের উপরে শুল্ক উঠে যাবে। টেলিযোগাযোগ, মেধাস্বত্ব, ব্যাংক ও বিমার মতো আর্থিক সেবা, ই-কমার্স এবং পেশাদারি সেবার মতো স্পর্শকাতর বিষয়গুলো এই চুক্তির আওতায় থাকছে। এই চুক্তির প্রথম ধারণা তৈরি হয় 2012 সালে। 8 বছর পর এখন এই চুক্তিকে বিশ্লেষকরা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব বলয় বিস্তারে এক অভ্যুত্থান হিসেবে দেখছেন। তারা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে আমেরিকা মুক্ত বাণিজ্য থেকে সরে আসার ফলে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতে চাইছে চীন। অনেক বিশ্লেষক মনে করেন এই চুক্তিতে চীন ভবিষ্যতে এশিয়ায় বাণিজ্যের নীতি এবং শর্ত নিয়ন্ত্রণ করবে। শাহনাজ পারভিন। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। গত মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। মাঝখানে শারীরিক অবস্থা সামান্য উন্নতি হলেও তার অন্যান্য শারীরিক জটিলতা ক্রমশ বাড়তে থাকে। আজই স্থানীয় সময় দুপুরবেলা তিনি প্রাণত্যাগ করেন। এ সম্পর্কে, তার এই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আপনাদের একটু পরেই নিয়ে যাব কলকাতায়। কিন্তু তার আগে দেখা যাক যে তার জীবন সম্পর্কে। সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্র জগতে পদচারণা করেছেন 60 বছরেরও বেশি সময় ধরে। এ সময় তিনি 200-রও বেশি ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি তিনি পেশাদার মঞ্চে অভিনয় করেছেন। কবি, আবৃত্তিকার এবং নাট্য নির্দেশক হিসেবেও তিনি ছিলেন সুপরিচিত। তার এই দীর্ঘ অভিনয় জীবনের দিকে ফিরে তাকিয়েছেন সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। এই গানটি যখন সত্যজিৎ রায় তাঁর অপুর সংসার ছবিতে ব্যবহার করেছিলেন, তখনও এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে ওঠেনি। বাংলাদেশ রাষ্ট্রও তখন তৈরি হয়নি। ছবিটির ওই দৃশ্যে বন্ধুর বোনের বিয়েতে খুলনা যাচ্ছিলেন অপু। একটি নৌকায় চেপে যাওয়ার সময় আনমনেই বাঁশিতে এই সুর তুলেছিলেন অপু। ওই অপুর সংসার ছবিতেই সৌমিত্র চ্যাটার্জির প্রথম পর্দায় আবির্ভাব। অথচ ছবিতে তার প্রথম সংলাপটাই ছিল বিদায় নেওয়ার।
আচ্ছা চলি স্যার। কিন্তু গ্র্যাজুয়েটটা হয়ে থাকতে পারলে ভালো। ওই ছবির পরে সৌমিত্র চ্যাটার্জির আর চলচ্চিত্র জগৎ থেকে বিদায় নেওয়া হয়নি, কিন্তু চলচ্চিত্র জগতে এসেছিলেন কিভাবে সে কথা বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন সৌমিত্র চ্যাটার্জি। যখন উনি তৃতীয় ভাগ করবেন, অর্থাৎ অপুর সংসার, যাতে যুবক অপুর দরকার হবে সেটা যখন করবেন বলে মনস্থির করেন, তখন আমাকে খবর দেন এবং আমি ওর কাছে যাই। এবং আরও অনেক পরে আমি জেনেছিলাম যে মোটামুটি আমাকে দেখার পর উনি ঠিক করেছিলেন যে তাহলে যুবকের ভূমিকায়, যুবক অপুর ভূমিকায় অভিনয় করার মতন কোনো একজনকে পাওয়া যাবে। এই ভেবে উনি আরও স্থির করেন যে তিনি তৃতীয় ভাগও করবেন। সত্যজিৎ রায়কে নিয়ে সৌমিত্র চ্যাটার্জি মানিকদার সঙ্গে এই নামে একটি বইও লিখেছিলেন। তার ইংরেজি অনুবাদটির নাম দ্য মাস্টার অ্যান্ড আই। তার মানিকদা যেমন ছবির খুঁটিনাটির ব্যাপারে ভীষণ পার্টিকুলার ছিলেন, তার সঙ্গে কাজ করা অভিনেতাদেরও একইভাবে তৈরি করে নিতেন তিনি। সত্যজিৎ রায়ের পরিচালনায় ফেলুদা হোক বা অন্যান্য চরিত্রের থেকেও সৌমিত্র চ্যাটার্জি অনেক বেশি কাজ করেছেন অন্য পরিচালকদের ছবিতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগের প্রধান মধুজা মুখার্জি বলছিলেন, সৌমিত্র চ্যাটার্জির এক বিরল দক্ষতা ছিল যে একই সময়ে করা সত্যজিৎ রায়ের ছবি আর অন্য পরিচালকের ছবিতে তিনি দুটো ভিন্ন ধরনের চরিত্র চিত্রণ করতে পারতেন। সত্যজিৎ রায় তো মেটিকুলাসলি প্ল্যান করতেন। সত্যজিৎ রায় রীতিমতো বলে নিচ্ছেন যে আছে এটা করমের দিকে তাকাও। কিন্তু পপুলার ছবির ডিরেক্টররা সবসময় যে এতটা মেটিকুলাসলি কাজ করেন তা তো নয়। তো সেই ক্ষেত্রে অ্যাক্টররা কিন্তু নিজেদের মতন করে একটা রোলকে বোঝার চেষ্টা করেন এবং অবভিয়াসলি সে নিজের সময় থেকেই এই চরিত্রের যে খুঁটিনাটি গুলো আছে সেগুলো সে নেবে। আমার মনে হয় সেজন্যই পপুলার ছবিগুলো ইন্টারেস্টিং, কারণ সেক্ষেত্রে সৌমিত্রের নিজের ভাবনা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। সিনেমায় বেশি কাজ করলেও তার প্রথম ভালোবাসা থেকেছে নাটকের মঞ্চ। পৃথিবীর নানা দেশে ঘুরে বেরিয়েছেন তার নাটক মঞ্চস্থ করতে। লন্ডনের বিবিসি বাংলার স্টুডিওতেও গিয়েছিলেন তার টিকটিকি নাটকটি উপস্থাপন করতে। এই দেখো অভিধানগুলো উড়ে যাক ঝরা পাতার মতো। কিং লিয়ারের আদলে তৈরি বাংলা নাটক রাজা লিয়ার সৌমিত্র চ্যাটার্জির জীবনের শেষ দিকের নাটক। প্রথম থেকেই সেটির নির্দেশক পরিচালক সুমন মুখার্জি। সৌমিত্রদা একদম ভাষার ভেতরের স্থাপত্যটাকে যেন খুঁড়ে বার করে আনতো। তার সঙ্গে তো উচ্চারণ রয়েছে, ওনার ক্রমাগত অনুশীলন এই রহস্যের পেছনে রয়েছে যে উনি ক্রমাগত কিন্তু অনুশীলনে ভীষণ বিশ্বাস। সবসময় সংলাপ নিয়ে অনুশীলন করা, সেটাকে বারবার পাঠ করা, একটা দিক দিয়ে মেধা, একটা দিক দিয়ে তার প্রতিভা এবং তার সঙ্গে সঙ্গে ক্রমাগত অনুশীলন। নাটক ছিল প্রথম, আর সৌমিত্র চ্যাটার্জির দ্বিতীয় প্রেম ছিল সাহিত্য। তিনি এবং নির্মাল্য আচার্য তৈরি করেছিলেন এক্ষণ পত্রিকাটি। সৌমিত্র চ্যাটার্জি পত্রিকার জন্য লিখতেন যেমন, তেমনি বিজ্ঞাপন জোগাড় করতেও বেরোতেন সেই সময়ের মহাব্যস্ত নায়ক। সেটা দেখেছেন এক্ষণ পত্রিকার পরিপূরক আরেকটি পত্রিকা অনুষ্টুপের সম্পাদক অনিল আচার্য। তারা যে চেষ্টাটা করেছিলেন সেটা হচ্ছে নতুন একটা সাহিত্যের ক্ষেত্র নির্মাণ করার, সংস্কৃতির ক্ষেত্র নির্মাণ করার। এক্ষণ পত্রিকা ছিল মূলত সাহিত্য সংস্কৃতির পত্রিকা। পরবর্তীকালে সংখ্যা কমতে শুরু করলো। ওই বছরে একটি সিরিয়াস প্রবন্ধ লিখতেন, তেমনই লিখেছেন অসংখ্য কবিতা। প্রকাশিত হয়েছে তার কবিতার আর নাটকের বই, আর আবৃত্তি তো করতেনই। চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। সত্যজিৎ রায় বাদে অন্য পরিচালকদের সঙ্গে তার করা ছবিগুলির মধ্যে তার নিজের সবথেকে প্রিয় সিনেমাগুলি ছিল কোনি, ঝিন্দেরবন্দি, তিন ভুবনের পারে। এগুলোর মধ্যে আবার কোনি ছিল তার সবথেকে প্রিয় ছবি। সাঁতার শিক্ষকের চরিত্রে অভিনয় করা ওই ছবিটিতে তিনি তার ছাত্রী কোনিকে উৎসাহ দিতেন এইভাবে। জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন। করোনায় আক্রান্ত হয়েছেন, ফিরে এসেছে মারণ ক্যান্সার, সেসবও জয় করেছেন লড়াই করে। কিন্তু সেই লড়াই এবার শেষ হলো। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ সম্পর্কে আরও খবর জানানোর জন্য এখন কলকাতা থেকে সরাসরি আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। অমিতাভ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের অন্ত্যেষ্টিক্রিয়া কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কি জানাতে পারেন আপনি? মাসুদ, রাষ্ট্রীয় মর্যাদায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের অন্ত্যেষ্টি এখন সম্পন্ন হচ্ছে দক্ষিণ কলকাতার কেওড়াতলা শ্মশানে। একটু আগেই কলকাতা পুলিশের সদস্যরা 3 বার গান স্যালুট দিয়ে এবং বিউগেলে লাস্ট পোস্ট বাজিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ সম্মান জানিয়েছেন অভিনেতাকে। এবং শ্মশানে যখন তার মরদেহবাহী শকটটি প্রবেশ করে তখন নাট্যকর্মী, অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গেই
রবীন্দ্রনাথের আগুনের পরশমণি গানটিতে গলা মিলিয়েছিলেন বহু সাধারণ মানুষ। এবং শ্মশানে নিয়ে আসার আগে কলকাতার সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র বলে পরিচিত রবীন্দ্র সদন থেকে শেষ যাত্রা শুরু হয়। ওই মিছিলে মিস্টার চট্টোপাধ্যায়ের হাজার হাজার অনুরাগী ভক্তরা যেমন ছিলেন, তেমনই ছিলেন তার কন্যা পৌলমী চট্টোপাধ্যায় সহ পরিবারের সদস্যরা। আর গোটা মিছিলটার সামনে হেঁটেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্যের মুখ্য সচিব। এছাড়াও মিস্টার চট্টোপাধ্যায় যে রাজনৈতিক চিন্তা ভাবনার পক্ষে থেকেছেন চিরজীবন, সেই বামপন্থী নেতারাও ছিলেন। মিছিলে যারা হেঁটেছেন তাদের অনেকের হাতেই ছিল মোমবাতি আর তার অভিনীত নানা চরিত্রগুলির ছবির পোস্টার। এবং মিছিলে যেমন হাজার হাজার মানুষ হেঁটেছেন, তেমনি যে রাস্তা দিয়ে মিছিলটা গেছে তার দুপাশে অগন্তি মানুষ দাঁড়িয়ে থেকেছেন তাদের প্রিয় নায়ককে শেষ বিদায় জানাতে। মাসুদ, তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে আজ দুপুরবেলা থেকে কি ঘটেছে? আসলে কাল রাত থেকেই মিস্টার চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। চিকিৎসকরা জানাচ্ছিলেন যে কোনো অলৌকিক ঘটনা না ঘটলে তার ফিরে আসার আশাটা খুব কম। এবং আজ সকালে আরো অবনতি হয়, একে একে অঙ্গ প্রত্যঙ্গগুলি বিকল হতে শুরু করে। শেষমেশ তো আমরা জানি যে 12:15 হাসপাতাল জানায় যে কিংবদন্তি অভিনেতা আর নেই। এবং কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চূড়ান্ত করা হয় যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ প্রথমে গল্পদিনে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে কর্মক্ষেত্র স্টুডিও পাড়ায়, টালিগঞ্জের যে স্টুডিও পাড়া সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং সবশেষে রবীন্দ্র সদনে দেহ রাখা ছিল 2 ঘন্টা সাধারণ মানুষকে শেষবার শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়ার জন্য। সেখান থেকেই শেষ যাত্রা শুরু হয় বিকেল 5:30টায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কলকাতা থেকে বলছিলেন সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। 1973 সালে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ছবি অশনি সংকেতের নাম ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন বাংলাদেশের অভিনেত্রী ফরিদা আক্তার, যিনি ববিতা নামেই বেশি পরিচিত। অবিভক্ত বাংলায় দুর্ভিক্ষের পটভূমিতে রচিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসে অনঙ্গ বউয়ের ভূমিকায় ছিলেন তিনি। ছবিটি একই বছর বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবি হিসেবে গোল্ডেন বেয়ার পুরস্কার পায়। সেই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা হচ্ছিল ববিতার সাথে। আমি যখন এই ছবিটি করতে গেছি, ওই ছবির লোকেশনটা ছিল বীরভূম শান্তিনিকেতনে। সেখানের একটি গ্রামে সেইভাবে বাড়ি তৈরি করা হয়েছিল। গ্রামের বাড়ি, শাক সবজি সব আছে, ছাদের উপরে লাউ। আসলে দ্যাট টাইম আই ওয়াজ ভেরি ইয়াং, আই ওয়াজ অনলি 15-16 বছর বয়স হবে। আমি খুব একটা সৌমিত্র দার সম্বন্ধে জানতাম না। অপুর সংসার ছবিটি দেখে গেছি এবং তার আগে একটি মাত্র ছবি করেছি ঢাকায়। তো সেই জন্য বুঝতে পারছেন যে আমার খুব চলচ্চিত্রের ইয়েতে আমার খুব একটা অভিজ্ঞতা কম ছিল। এবং ভারতে গিয়ে শুটিং করবো বিধায় আমি পাসপোর্ট তৈরি করা হয়েছে। এই প্রথম বিদেশ কোথাও যাচ্ছি। খুব ভয় পেয়েছিলাম। একটা হলো মানিকদার ছবিতে কাজ করছি এবং সেটা একটা ব্যাপার। তারপরে আবার সৌমিত্র দা এত বড় একজন অভিনেতা, আমি পারবো কি পারবো না। ওনাকে যখন দেখলাম, উনি সেই গঙ্গাচরণের ক্যারেক্টারের পোশাক পরা, সেই ধুতি পরা, সেই গোল গোল চশমা, ওনার সাথে শর্ট হচ্ছে। তো শর্ট দেওয়ার পরে আমি বলছি, বাহ, তুমি তো খুব সুন্দর শর্ট দিয়েছো, খুব সুন্দর। তারপরে আমি একটু সাহস পেলাম। এত অল্প সময়ের মধ্যে আপন করে নিয়েছিলেন, শুটিং এর ফাঁকে ফাঁকে হাসি ঠাট্টা করে। এবং ওনাকে দেখেছি শুটিং এর অবসরে যখন নাকি শর্ট অ্যারেঞ্জ করা হচ্ছে, উনি হয়তো নিজে বসে কবিতা আবৃত্তি করছেন। আবার এমনকি আমার খুব হাসি লেগেছে, দেখতাম সৌমিত্র দাস শরীর চর্চা করছে শুটিং এর ফাঁকে ফাঁকে। তখন বুঝলাম যে উনি এটার ব্যাপারে খুব সতর্ক। একটি দৃশ্য না বললেই নয়, একটি দৃশ্যের কথা। স্নান করে এসছি, তারপরে দাঁড়িয়ে আছি আর সৌমিত্রদা পা ধুচ্ছেন। তো তখন শটটি এরকম, একটা ট্রলি শট হবে। আমি হেঁটে 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 আসবো, এসে সৌমিত্রদার দিকে তাকিয়ে থেকে হাওমাও করে কেঁদে আমি ওনার বুকে ঝাঁপিয়ে পড়বো এবং চোখের জল টস টস করে পড়বে। তো মানিকদা বললেন যে কোনো ডিজাইন ইউজ করি না, দেখবো তুমি কেমন শট দিতে পারো, কেমন অভিনেত্রী তুমি, দেখবো। তারপরে আমি খুব চেষ্টা করে যাই হোক একদম আস্তে আস্তে হেঁটে এসে সৌমিত্রদার যেতে পড়লো এবং ঠিক জায়গা মতো চোখের অশ্রুটাও পড়লো। তখন সবাই হাততালি দিয়ে উঠলেন। সৌমিত্রদা, মানিকদা তো বটেই, সবাই হাততালি দিয়ে বললেন, বাহ, খুব অপূর্ব শট হয়েছে, অপূর্ব শট হয়েছে। এবং আরেকটি কথা আপনার সাথে শেয়ার করতে চাইছি, সেটা হচ্ছে ঈদের দিনও শুটিং ছিল। আমি একটু চোখটা বেশ ছলছল হয়ে গেছে, কাঁদছি আমি, বেশ
আজকে আমাদের ঈদ, আর ঈদের দিন আমি কাজ করছি, শুটিং করছি। আমার তো দেশে থাকলে সবার সাথে আত্মীয় স্বজন কত মজা করে ঈদ করতে পারতাম। এসে তো সমুদ্রটা আমাকে খেয়াল করেছে, এই ববিতা তোমার চোখ ছলছল করছে কেন, কি হয়েছে তোমার? না সমুদ্রদা, আজকে তো আমাদের ঈদ, আজকে শুটিং করছি, তাই একটু মনটা খারাপ লাগছে। তো তখন উনি বললেন যে মোটেও ভেবো না, দেখো আমরা কি করি। সন্ধ্যার সময় আমরা যে গেস্ট হাউসে বীরভূমে ছিলাম, সেখানে দেখি সন্ধ্যার সময় সেই বাজি পটকা ফুটিয়ে তারাবাতি জ্বলিয়ে বাবুর্চিকে বলা হয়েছে ওই সময় পাকাতে, এই দেখো আমরা ঈদ করছি। এই যে একটা মেয়েকে আপন করে নেওয়া, এত ভালো লেগেছিল যে আমি বলে বোঝাতে পারবো না। 1973 সালে এই রসনী সংকেতের মাধ্যমে তার সঙ্গে আপনার পরিচয়, এবং তারপর থেকেই আসলে তার সঙ্গে আপনার যোগাযোগ ছিল। হ্যাঁ, যোগাযোগ ছিল। মানে সৌমিত্রদার সাথে আমার জন্য একটা আত্মার সম্পর্ক। মানে আমি যখনই গেছি, সৌমিত্রদা হয়তো কলকাতায় কোনো একটা ছবি শুটিং করছেন, আমি ফট করে দাদা আমি আসলাম আপনাদেরকে দেখতে, দেখা করতে এলাম, দেখা করেছি। তারপরে আমাকে হয়তো ঠাট্টা করে বলেছেন, এই ববিতা শুনছি তুমি নাকি বাংলাদেশে প্রচুর ছবি করছো, তুমি নাকি ইদানিং খুব পুরস্কার পাচ্ছ। অবশ্য আমরা জানতাম, যখন অশনি সংকেত করেছি তখনই বুঝতে পেরেছি যে তুমি আসলে একদিন অনেক বড় হবে। এই কথাটা আমি আজও ভুলতে পারিনি, ওনার কথাটা এখনো আমার মনের মধ্যে, কানের মধ্যে এখনো বাজে। সৌমিত্র চট্টোপাধ্যায় প্রায় 6 দশকেরও সময় ধরে অভিনয় করেছেন দাপটের সঙ্গে। তো কি মনে হয় যে তিনি চলে গেলেন, বাংলা চলচ্চিত্রের দর্শকরা সৌমিত্র চট্টোপাধ্যায়কে কিভাবে মনে রাখবে? উনি চলে গেছেন, কিন্তু উনি আমাদের ওই কাজগুলো রেখে গেছেন, এগুলো কি কোনোদিন ভোলা যাবে? যারা সত্যিকারের চলচ্চিত্র ভালোবাসে, চলচ্চিত্র প্রেমী, তাদের কাছে এগুলো সাংঘাতিক ইয়ে হয়ে থাকবে। উনি একটা অদ্ভুত ব্যাপার, মানে এত বড় একজন শিল্পী আর একজন মানুষ হিসাবে আমি বলবো উনি এত সহজ সরল, একদম কোনো অহমিকা নাই, অপূর্ব একজন মানুষ। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করছিলেন অভিনেত্রী ববিতা। 1959 সালে অপুর সংসার ছবি দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় একসাথে পা রাখেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুর। আমার সবচেয়ে প্রথমে মনে হচ্ছে যে ওনাকে রিপ্লেস কে করবে, কেউ তো নেই এখন। ওনার মতন একটা বিরাট জ্ঞানী মানুষ, শুধু নট দ্যাট হি ওয়াজ অনলি অ্যান অ্যাক্টর, উনি লিখতেন, কবিতা লিখতেন, আঁকতেন, অফ লেট হি ওয়াজ পেইন্টিং আ লট। আর রেসিটেশন তো সবাই জানে, আমি তো সকাল থেকে ওনার রেসিটেশন শুনছি, মানে সেটা কি দারুণ। শর্মিলা ঠাকুরের সাথে একটি সাক্ষাৎকার রয়েছে আমাদের রাতের আয়োজন পরিক্রমায়, আশা করি শুনবেন। আপনাদের এখানে জানিয়ে রাখি, বিবিসি বাংলা রেডিও অনুষ্ঠান দুটি শর্ট ওয়েভে শোনা যাচ্ছে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। প্রবাহ প্রচারিত হচ্ছে 9510, 9900 আর 11750 কিলোহার্টজে, যথাক্রমে 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময় রাত 10:30 ও ভারতে রাত 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265 এবং 9585 কিলোহার্টজে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। এবার বাদবাকি বিশ্বের কিছু খবর মিজানুর রহমান খানের কাছে। নাগোর্নো কারাবাখে 6 সপ্তাহ ধরে চলা এক লড়াইয়ের পর আজারবাইজানের কাছে আরও কিছু এলাকা ছেড়ে দিতে করা শান্তি চুক্তি আর্মেনিয়া মেনে চলছে বলে মনে হচ্ছে। রাশিয়ার মধ্যস্থতায় করা এই শান্তি চুক্তি মেনে চলার জন্য রোববার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে অনেকে তাদের বাড়িঘর আজেরিদের কাছে সমর্পণের পরিবর্তে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান উত্তর সাইপ্রাসে এসে পৌঁছেছেন এই স্বঘোষিত তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে। তুরস্কই একমাত্র দেশ যারা উত্তর সাইপ্রাসকে স্বীকৃতি দিয়েছে। মিস্টার এরদোয়ান জনবিরল সাবেক পর্যটন অবকাশ কেন্দ্র ভারসাতে পিকনিক করার পরিকল্পনা নেয়ার পর সেটা গ্রিক সাইপ্রিয়ট এবং কিছু তুর্কির মধ্যেও ক্ষোভ সৃষ্টি করেছে। ইথিওপিয়ার টিগ্রে অঞ্চলের নেতা জানিয়েছেন তাদের বাহিনী এরিত্রিয়ার রাজধানী আসমারার বিমানবন্দরে বোমা বর্ষণ করেছে। এরিত্রিয়া থেকে প্রত্যক্ষদর্শীরা জানান বিমানবন্দর লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়। 1 সপ্তাহ আগে ইথিওপিয়ার সরকার এবং টিগ্রের আঞ্চলিক সরকারের মধ্যে
লড়াই শুরু হওয়ার পর এখন এই সংঘাত আরও গুরুতর রূপ নিল বলে মনে করা হচ্ছে। ইরানে একদিনেই 12,500 নতুন করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা একটি রেকর্ড। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে করোনা ভাইরাসে একই দিনে মারা গেছে 460 জন। এ নিয়ে ইরানে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন 41,000-এরও বেশি মানুষ। রোমানিয়ার একজন মেয়র তার শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে 10 জনের মৃত্যুর ঘটনাকে 5 বছর আগের একটি নাইট ক্লাবের নারকীয় ঘটনার সঙ্গে তুলনা করেছেন। ওই ঘটনায় ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছিল। পিয়াত্রা নেয়াম্প শহরের মেয়র আন্দ্রেই কারাবেলা বলেছেন, হাসপাতালের আইসিইউ মেরামত করার সময় বিধিমালা ভঙ্গ করা হয়েছে কিনা তদন্তকারীরা সেটা খুঁজে বের করবেন। সেখানে কিভাবে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার নয়। মিজানুর রহমান খান। বাংলাদেশে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের এক অংশ প্রতিনিধি সম্মেলন করে আজ নতুন নেতৃত্ব ঘোষণা করেছে। এতে আমির হিসাবে জুনায়েদ বাবনীগরী এবং মহাসচিব হিসেবে নূর হোসাইন কাশেমিকে নির্বাচন করা হয়। কিন্তু সম্মেলনে অংশ নেননি সংগঠনটির প্রতিষ্ঠাতা আমির আহমেদ শফির ছেলে আনাস মাদানী সহ তার অনুসারীরা। সেপ্টেম্বরে আহমেদ শফির মৃত্যুর পর থেকে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে নানান ধরনের আলোচনা ছিল। এখন নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে ইসলামী এই সংগঠনটিতে কয়েক বছর ধরে চলতে থাকা কোন্দল প্রকাশ্য বিভক্তিতে রূপ নিয়েছে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে হেফাজতে ইসলামের এই বিভক্তির তাৎপর্য কি? খোঁজ নিয়েছেন সাইয়েদা আক্তার। চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় অনুষ্ঠিত সম্মেলনে আজ হেফাজতে ইসলামের 151 সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। ওই সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে আসা দলের 550 নেতৃবৃন্দ। নতুন আমির হিসেবে নির্বাচিত হয়েছেন জুনায়েদ বাবুনগরী, যিনি একসময় দলটির মহাসচিব ছিলেন। কিন্তু এই প্রতিনিধি সম্মেলনে যোগ দেননি সংগঠনের প্রতিষ্ঠাকালীন আমির আহমেদ শফির ছেলে আনাস মাদানী সহ তার অনুসারীরা। হেফাজতে ইসলামের নতুন সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, সংগঠনের অন্য অংশকে আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু বিবিসির কাছে তিনি দাবি করেছেন প্রতিনিধি সম্মেলনটি সবার জন্য উন্মুক্ত ছিল। ওনাদেরকে দাওয়াত করার সিদ্ধান্ত ছিল সবাইকে, কিন্তু ওনারা দাওয়াত পাওয়ার আগেই হেফাজতের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় ওনারা বিভিন্ন বক্তব্য দিয়েছেন। বিভিন্ন কারণে ওনারা মিটিং এ হাজির হওয়ার পরিবেশ নষ্ট করে ফেলেছেন। সেই কারণেই হয়তো ওনারা উপস্থিত হননি। কিন্তু হেফাজত ইসলামের কাউন্সিল তো সবার জন্য উন্মুক্ত ছিল। বাঙ্গন হয় কখন, যখন সমানে সমান হয়। এখন তো সমান হওয়ার কিছু নাই, এদের সাথে কেউ নাই, ওরা গুটি কয়েকজন লোক। এখন হেফাজতে ইসলামের উভয় অংশ নিজেদের সংগঠনের মূল ধারা বলে দাবি করছে। প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হলেও আহমদ শফির ছেলে আনাস মাদানী ও তার অনুসারীরা বলছেন, আহমদ শফি বেঁচে থাকতে গঠন করা যে কেন্দ্রীয় কমিটি সেটি বিলুপ্ত করা হবে না। ফলে একই সংগঠনের দুই অংশই কার্যকর থাকবে বলে জানাচ্ছেন ভিন্ন ভিন্ন অংশের নেতৃবৃন্দ। সংগঠনে মিস্টার মাদানীর অনুসারী নেতা মঈনুদ্দিন রুহি আজকের এই সম্মেলনকে অগণতান্ত্রিক ও অবৈধ বলে মন্তব্য করেছেন। সম্মেলনে ওরা আমাদেরকে আল্লামা আহমদ শফি সাহেবের যারা অনুসারী আছেন, যারা ওনার মতাদর্শের বিশ্বাসী, আল্লামা আহমদ শফি সাহেবের সাথে যারা ছিলেন, যারা হেফাজতকে নিয়ে আন্দোলন সংগ্রাম হেফাজতের সবকিছুর মধ্যে ছিলেন, তাদেরকে তারা দাওয়াত দেয় নাই। এটা পরিকল্পিতভাবে একতরফা স্বেচ্ছাচারিতভাবে এই সম্মেলন করা হয়েছে। এই সম্মেলন করার জন্য হেফাজতের নির্বাহী কমিটি, কেন্দ্রীয় কমিটির কোনো অনুমোদন নেওয়া হয় নাই, কোনো মিটিং ডাকা হয়নি। যেহেতু হেফাজতের সম্মেলন করার জন্য কোনো মিটিং ডাকে নাই এবং কোনো অনুমোদন নেওয়া হয় নাই, একতরফাভাবে এই সম্মেলন অগণতান্ত্রিক, অগঠনতান্ত্রিক। এটার জন্য আমরা এই সম্মেলনকে প্রত্যাখ্যান করি এবং আমরা সম্মেলনে যোগদান করিনি। আজকের সম্মেলনের মাধ্যমে সংগঠনটির বিভক্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলেও গত কয়েক বছর ধরেই দলের মধ্যে কোন্দল চলছিল। হেফাজতের প্রয়াত আমির আহমদ শফির সঙ্গে সরকারের ঘনিষ্ঠতা এবং দলের নেতৃত্বে ছেলে আনাস মাদানীকে জায়গা করে দেয়া নিয়ে সংগঠনের মধ্যে পরিষ্কার দুইটি ভাগ ছিল গত কয়েক বছর ধরেই। এমনকি সেপ্টেম্বরের মাঝামাঝি হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার নেতৃত্ব নিয়েও দুই পক্ষ মুখোমুখি হয়ে পড়েছিল। এরই এক পর্যায়ে 18 সেপ্টেম্বর আমির আহমদ শফি মারা যাওয়ার পর সেই সময়ের মতো বিরোধ থেমেছিল। কিন্তু এরপরই সংগঠনের আমির নির্বাচন নিয়ে শুরু হয় নতুন আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, রোববারের এই সম্মেলনের মধ্য দিয়ে হেফাজতে ইসলামের মধ্যে সরকার বিরোধী অংশ আজ নিজেদের শক্তি জানান দিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবাইদা নাসরিন বলছেন, পরবর্তীতে এই অংশ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কিনা তা নির্ভর করবে সরকারের প্রতিক্রিয়ার ওপর। বাবুনগরীর গ্রুপ আজকে সম্মেলনের মধ্যে দিয়ে যে রাজনৈতিক শক্তির এক ধরনের ইঙ্গিত করেছে, সেদিক থেকে আমার কাছে মনে হয় যে
তাদের এই রাজনীতির শক্তি কতভাবে বাংলাদেশের রাজনীতির প্রভাব বিস্তার করবে সেটি নির্ভর করবে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই রাজনৈতিক শক্তিকে বা নতুন করে তৈরি হওয়া তাদের এই রাজনৈতিক ফ্যাকশনকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কিভাবে নিচ্ছে। তারা যদি এখন ধর্মকে ব্যবহার করতে চায় নতুন ভাবে, এবং যেটা বাংলাদেশে এখনো পর্যন্ত খুব খারাপভাবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ধর্ম, এবং তাদের সঙ্গে এই নতুন তৈরি হওয়া বাবুনগরীর নেতৃত্বে সংগঠনটি আওয়ামী লীগ কিভাবে নিচ্ছে তার উপরে নির্ভর করছে আসলে এই সংগঠনটির ভবিষ্যৎ। এদিকে হেফাজতে ইসলামে আনাস মাদানির অনুসারী নেতা মঈনুদ্দিন রুহি জানিয়েছেন, ইতিমধ্যে দলের পরবর্তী কর্মপন্থা নিয়ে তারা আলাপ আলোচনা করছেন এবং খুব শীঘ্রই নতুন কর্মসূচি ঘোষণা করবেন তারা। সৈয়দা আক্তার। এবারে আজকের সোশ্যাল মিডিয়ার খবর রায়হান মাসুদের কাছে। ধন্যবাদ মাসুদ। সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচিত খবর নিয়ে হাজির হয়েছি আমি রায়হান মাসুদ এবং আমার সাথে আছেন আমি নাগিব বাহার। রায়হান, আজ আলোচনা শুরুই হয়েছে বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর সংবাদ নিয়ে। বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র কলকাতার এক বেসরকারি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। এ নিয়ে আজ দিনভর ফেসবুক ও টুইটারে চলছে স্মৃতিচারণ। কেউ তার সিনেমার কথা বলছেন, কেউ বলছেন তার অভিনয়ের কথা, আবার কেউ বা কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের সাথে তার সম্পর্কের কথাও তুলে ধরেছেন। বেলি রহমান লিখেছেন, অপরাজিত অপু মৃত্যুর কাছে হেরে গেলেন। শক্তিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় না ফেরার দেশে পাড়ি দিলেন। ভালো থাকুন ওপারে কিংবদন্তি। প্রীতম সাহা বলছেন, ওপারে ভালো থাকবেন ফেলুদা। আরিফ হোসেন, সত্যিকারের এক গুণী কিংবদন্তিকে হারালাম। শুধু চলচ্চিত্র জগৎ না, ওনার কবিতা আবৃত্তি আমাকে মুগ্ধ করে। না ফেরার দেশে ভালো থাকুক প্রিয় মানুষটি। শাহরিয়ার ইমন মন্তব্য করেছেন, সেই কবেকার অপু, কত কত আগের ফেলুদা, তবু তার বিদায়টা মনে হচ্ছে বড্ড অসময়ের। হেমন্তের সময়টা সত্যি বসন্ত বিলাপের। রায়হান এরকম নানা সংবাদের নিচে মন্তব্য ছাড়াও ভক্তরা তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন নিজের নিউজ ফিডেও। এই বরেণ্য অভিনেতার মৃত্যুতে অনেকে বলছেন আজ এক মন খারাপের দিন। এছাড়া অন্য সংবাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে একটি খবর যার শিরোনাম, মামলার কথা বাদী জানেন না। ঢাকায় বৃহস্পতিবার বাস পোড়ানোর ঘটনায় 11টির মতো মামলা হয়েছে, যেখানে আসামি 553 জন। আসামিদের মধ্যে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও ইশরাক হোসেন। খিলক্ষেত থানার মামলায় বিএনপির 114 নেতাকর্মী আসামি হয়েছেন। এজাহারে বাদী হিসেবে যার নাম রয়েছে তার দাবি মামলা তিনি করেননি। এ নিয়ে অনেক মন্তব্য দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেমন রেহনুমা তাবাসসুম লিখেছেন, পুরো দেশটাই একটা বিনোদন। রবি হাসানের মন্তব্য, যে দেশে মৃত ব্যক্তি ভোট দিতে পারে সে দেশে গায়েবী মামলা কোনো ব্যাপার। আর মোহাম্মদ খান নামে একজন মন্তব্য করছেন, কতটা হাস্যকর ও রাজনীতিকে কতটা ঘৃণার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। যারা বর্তমান নিয়ে ভাবে এ তাদের দ্বারাই সম্ভব। আব্দুল কুদ্দুস বলছেন, সরকার হঠাৎ এত নার্ভাস হয়ে গেল কেন? দেশে তো বিরোধী দলের কোনো মিটিং, মিছিল, আন্দোলন, হরতাল নেই। মোহাম্মদ সাজিদ বলছেন, দেশে আইন নেই, যে যেমন পারছে মানুষের হয়রানি করেন। এদিকে আজ রোববার বেলা 2:30টায় হেফাজতের 151 সদস্যের নতুন একটি কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে হেফাজতের প্রয়াত আমির আহমদ শফির ছেলে আনাস মাদানি ও তার অনুসারীদের কাউকে রাখা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়েও বেশ আলোচনা রয়েছে। অনেকেই অভিনন্দন জানিয়েছেন নতুন আমির জুনায়েদ বাবুনগরীকে। এর পক্ষে বিপক্ষে বেশ কিছু মন্তব্য রয়েছেন। যেমন আনিস শেখ মন্তব্য করেছে, দেখছেন কাহিনী, আল্লামা শফির সবাই বাদ, তারপরেও নাকি এরা বেহেস্তে যাবে। মোহাম্মদ আরিফুল ইসলাম মন্তব্য করেছেন, মনে হচ্ছে যোগ্য লোকের কাছেই নেতৃত্ব গেছে, আশা করি ভালো কিছু বয়ে আনবে ইনশাল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে আলোচনায় এসেছেন ভারতের তারকা ক্রিকেটার ও অধিনায়ক বিরাট কোহলি। টুইটারে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির শেয়ার করা একটি ভিডিও নিয়ে ভারতের সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। 18 সেকেন্ডের ভিডিওটিতে বিরাট কোহলি হিন্দুদের ধর্মীয় উৎসব দীপাবলি বা দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তদের উদ্দেশ্যে। ভিডিওতে তিনি বলেন, ঈশ্বর আপনাকে ও আপনার পরিবারকে দিওয়ালির সুখ, শান্তি ও সমৃদ্ধি দিক। আর যেই বিষয়টি নিয়ে আসলে সমালোচনা হচ্ছে সেটি হচ্ছে, বিরাট কোহলি লিখেছেন, এই দিওয়ালিতে আতশবাজি পোড়াবেন না, পরিবেশের সুরক্ষা নিশ্চিত করুন। এই নিয়ে বিরাট কোহলির পক্ষে বিপক্ষে নানা ধরনের মন্তব্য এসেছে সোশ্যাল মিডিয়ায়। অসিত বিশ্বাস বলছেন, পরিবেশ রক্ষার ব্যাপারে সবার সচেতন হওয়া উচিত। বিরাট কোহলি ঠিক কথাই বলেছেন, উৎসব করে পরিবেশ দূষণ করা খুবই গর্হিত কাজ। সুজয় সরকার বলছেন, আইপিএল এবং নিজের বার্থডেতে তো ঠিকই বাজি ফুটান, আনন্দ করেন, অন্যদের বেলায় এমন আচরণ কেন? এসব নিয়ে আজ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের আলোচনা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
অনুষ্ঠান শেষে এবার সংবাদ শিরোনাম। চীনের নেতৃত্বে পূর্ব এশিয়ায় বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট তৈরি হয়েছে। আর বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছেন। বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.